1993 সালের 22 নভেম্বর রাত কলকাতার দমদমের শান্ত আবাসিক এলাকা তখন গভীর নিস্তব্ধতায় ডুবে। শীতের শুরু, অধিকাংশ মানুষ রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছেন। কেউ কল্পনাও করতে পারেননি সেই রাতেই একটি মধ্যবিত্ত পরিবারের ফ্ল্যাটে ঘটে যাবে ভারতের অন্যতম আলোচিত এবং শিহরণ জাগানো ট্রিপল মার্ডার, এমন একটি হত্যাকাণ্ড যা শুধু কলকাতা নয়, গোটা উপমহাদেশকে নাড়িয়ে দিয়েছিল। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. পরদিন সকালে সংবাদপত্রের শিরোনামে উঠে আসে একটি নাম, সজল বারুই, বয়স মাত্র 16। প্রথমে তাকে মনে করা হয়েছিল হত্যাকাণ্ডের একমাত্র জীবিত সাক্ষী, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই কিশোর হয়ে ওঠে 3টি হত্যার মূল পরিকল্পনাকারী। এরপরের ঘটনা প্রবাহ যেন কোনো অপরাধ ভিত্তিক চলচ্চিত্রের চিত্রনাট্য। ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন, পুলিশের চোখে ধুলো দেওয়া, জেল থেকে পালানো, নতুন পরিচয়ে অপরাধ জগতে ফিরে আসা, আবার গ্রেফতার, তারপর শিল্পী হিসাবে নতুন জীবন শুরু করার চেষ্টা এবং শেষ পর্যন্ত আবারও অপরাধে জড়িয়ে পড়া। আজও সজল বারুই কেস ভারতীয় অপরাধ ইতিহাসে এক রহস্যময়, ভয়াবহ এবং মনস্তাত্ত্বিকভাবে আলোচিত অধ্যায়। সেদিন গভীর রাতে দমদমের শুভম অ্যাপার্টমেন্টের এক বাসিন্দা হঠাৎ 4 তলার একটি ফ্ল্যাট থেকে অস্বাভাবিক কান্নার শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর সেখানে ফোনও আসে। সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই যেন জমে যায় সবাই। ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে রক্ত। একটি কক্ষে চেয়ারে বাঁধা অবস্থায় নিথর পড়ে আছেন নিয়তি বারুই, অন্য কক্ষে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সুবল বারুই, পাশে আরেকটি চেয়ারে বাঁধা কাজল। 3জনই মৃত, কিন্তু বসার ঘরে আরেকটি চেয়ারে বাঁধা অবস্থায় জীবিত পাওয়া যায় 16 বছরের সজলকে। প্রথমে সবাই ধরে নিয়েছিল ভয়ঙ্কর কোনো ডাকাত দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সজল হয়তো কপাল জোরে বেঁচে গেছে। সজল পুলিশকে জানায় কয়েকজন অচেনা লোক হঠাৎ বাড়িতে ঢুকে তার মা, বাবা ও ভাইকে নির্মমভাবে হত্যা করে, তাকেও বেঁধে রেখে যায়। সে আর কিছুই জানে না, কিন্তু অভিজ্ঞ তদন্তকারীদের মনে প্রশ্ন জাগে। যদি ডাকাতি হয় তাহলে একমাত্র প্রত্যক্ষদর্শীকে কেন বাঁচিয়ে রাখা হলো? তার শরীরে কেন আঘাতের কোনো চিহ্ন নেই? এতক্ষণ ধরে হত্যাকাণ্ড চললেও প্রতিবেশীরা তেমন কোনো শব্দ শুনলেন না কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তের মোড় ঘুরে যায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সজলের বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। শেষ পর্যন্ত সে ভেঙে পড়ে এবং স্বীকার করে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সে নিজেই। শুধু তাই নয়, এই হত্যাকাণ্ডে তাকে সহযোগিতা করেছিল তারই 5 কিশোর বন্ধু। পুলিশ জানতে পারে ঘটনার অনেক আগে থেকেই পরিকল্পনা চলছিল। রাবারের গ্লাভস, ধারালো অস্ত্র, নারকেলের দড়ি, কালো কাপড়, সবকিছু আগে থেকেই জোগাড় করা হয়েছিল। সেদিন রাতে সজলের বন্ধুরা বাড়িতে আসে। পরিবারের পরিচিত হওয়ায় কেউ সন্দেহ করেনি। প্রথমে নিয়তি বারুইকে কাবু করে বেঁধে ফেলা হয়, এরপর কাজল। পরে বাড়ি ফিরে আসেন সুবল বারুই, তাকেও একইভাবে বেঁধে নির্মমভাবে হত্যা করা হয়। পুরো হত্যাকাণ্ড শেষ করতে কয়েক ঘন্টা সময় লেগেছিল। এরপর শুরু হয় প্রমাণ লোপাটের কাজ, রক্ত পরিষ্কার করা, অস্ত্র মুছে ফেলা, দড়ি গুছিয়ে রাখা, সবকিছুই ঠান্ডা মাথায় করা হয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল হত্যাকাণ্ডের পর 6 কিশোরের আচরণ। দীর্ঘ সময় ধরে 3টি লাশের পাশে বসে তারা ফ্রিজ খুলে মিষ্টি খায়। শুধু তাই নয়, টেবিলের ওপর সেই মিষ্টির দামও রেখে যায়। পরে সজল জানায় বিদেশি একটি টেলিভিশন অপরাধ বিষয়ক অনুষ্ঠান দেখে তারা এই ধারণা পেয়েছিল সেখানে খুনি খাবার খেয়ে তার দাম রেখে গিয়েছিল। সেই দৃশ্য তাদের মনে এতটাই দাগ কেটেছিল যে বাস্তবেও তারা সেটি নকল করে। তারা আলমারি থেকে টাকা পয়সা ও গয়না নিয়ে যায় যাতে ঘটনাটি ডাকাতির মতো মনে হয়। শেষে সজলকেও চেয়ারে বেঁধে রেখে যায় যেন তাকেও হামলার শিকার বলে মনে হয়। সবকিছু ছিল পরিকল্পনার অংশ, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সামনে আসে সজলের পারিবারিক জীবনের অন্ধকার অধ্যায়। তদন্তে উঠে আসে সজলের বাবা সুবল বারুইয়ের দাম্পত্য জীবন ছিল অশান্ত। প্রথমে স্ত্রীকে ছেড়ে অন্য সম্পর্কে জড়ান তিনি। সেই সম্পর্ক থেকেই জন্ম সজলের। পরে আবার প্রথম স্ত্রীর সংসারে ফিরে গেলে সজলকে সৎ মা ও সৎ ভাইয়ের সঙ্গে থাকতে হয়। সজলের দাবি ছিল ছোটবেলা থেকেই সে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। গরম খুন্তির ছ্যাঁকা,
সিগারেটের আগুন, বেল্ট দিয়ে মারধর, না খাইয়ে রাখা, এসব অভিযোগ সে বন্ধুদের কাছে প্রায়ই করত। পুলিশের ধারণা, দীর্ঘদিনের ক্ষোভ, মাকে হারানোর কষ্ট, পরিবারে নিজেকে অবাঞ্ছিত মনে করা এবং কৈশোরের মানসিক অস্থিরতা তাকে ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহায় ঠেলে দেয়। সেই ক্ষোভই বন্ধুদের মধ্যেও ছড়িয়ে পড়ে। প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হলেও অপরাধের সময় সজল ও তার সহযোগীরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরে সেই সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আদালতের সাজা শোনার পর সজল ও তার বন্ধুরা হাততালি দিতে শুরু করে। কেউ গান গাইছিল, কেউ হাসছিল, যেন শাস্তি নয়, তারা কোনো ভ্রমণে যাচ্ছে। কারাগারেও তাদের আচরণ ছিল একই রকম। টেলিভিশন দেখা, গান গাওয়া, আড্ডা, নাচ, অনুশোচনার কোনো চিহ্ন দেখা যায়নি। এরই মধ্যে সজলের কিডনির সমস্যা ধরা পড়ে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 2001 সালের 15 সেপ্টেম্বর সেখান থেকেই ঘটে আরেক নাটকীয় ঘটনা। প্রেমিকার সহায়তায় কারারক্ষীদের মদের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় সজল। এরপর নতুন পরিচয়ে চলে যায় মুম্বাই। সেখানে আবার নতুন জীবন শুরু করে, প্রেম করে, বিয়ে করে, পরে শেখ রাজু নামে কলকাতায় ফিরে আসে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু স্বাভাবিক জীবনে ফেরেনি। সে যুক্ত হয় অপরাধ চক্রে, চুরি, ছিনতাই, লুটপাট, বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। 2003 সালে আবার গ্রেফতার হয়। প্রথমে পুলিশ বুঝতেই পারেনি শেখ রাজুই আসলে সেই সজল বারুই। শেষ পর্যন্ত জেলের এক কয়েদি তাকে চিনে ফেলেন। পরিচয় প্রকাশ হয়ে গেলে আবার তাকে আগের হত্যা মামলায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। কারাগারে থাকাকালীন সজল ছবি আঁকা শেখে। মুক্তির পর শিল্পী হিসাবে নতুন জীবন শুরু করার চেষ্টা করে। তার আঁকা ছবির প্রদর্শনীয় হয়। কয়েকটি ছবি ভালো দামে বিক্রিও হয়েছিল। অনেকে ভেবেছিলেন হয়তো এবার অতীত পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি, কিন্তু সেই প্রত্যাশাও টেকেনি। 2011 সালে কলকাতার যোধপুর পার্কের একটি গেস্ট হাউসে চুরির অভিযোগে আবারও গ্রেফতার হন সজল। নগদ অর্থ, মোবাইল ফোন সহ বিভিন্ন মূল্যবান জিনিস উদ্ধারের দাবি করে পুলিশ। এই ঘটনায় আবারও প্রমাণ হয় অপরাধ থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিতে পারেননি তিনি। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।